ওকে দেখেন, আমরা এই প্র্যাকটিক্যাল প্রবলেম 6 নাম্বারটা দেখি। হ্যাঁ, এই অঙ্কটা কি দেখছিলেন আপনারা কেউ বাসায়? হুম, দেখছিলাম ভাইয়া, মিলাইতে পারি নাই। মিলাইতে পারলেন না? আমরা দেখি তাহলে। হ্যাঁ, এটা মানে দু একটা সেলস। জায়গায় প্রবলেম হয়েছে, বাকি ঠিক ছিল, কিন্তু দু একটা জায়গায় মিলাতে পারতেছিলাম না। আচ্ছা, দেখেন এখানে সেলস, তাই না? সেলস, সেলস রিটার্ন অ্যালাউন্স, ঠিক আছে? সেলস থেকে সেলস রিটার্নটা বাদ যাবে, তাই না? নেট সেলস ট্রান্সপোর্টেশন হবে। ট্রান্সপোর্টেশন ইন। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে আমাদের, তাই না? শোনেন, আমি একটা কথা বলি। ট্রান্সপোর্টেশন ইন, তারপরে ফ্রেইট ইন, ঠিক আছে? ফ্রেইট, ফ্রেইট ইন, ট্রান্সপোর্টেশন ইন, এগুলো কিন্তু কস্ট অফ গুডস বের করার সময় আপনার পারচেজের সাথে যোগ দিতে হবে, ঠিক আছে? অপারেটিং এক্সপেন্স হিসাবে দিলে হবে না? না, 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 এটা আমাদের কস্ট অফ গুডস বের করতে হবে। প্রথম হচ্ছে এই যে বিগিনিং ইনভেন্টরি, হুম। ঠিক আছে? ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি, ওকে, বিগিনিং ইনভেন্টরি। আচ্ছা, এই যোগফল কি ঠিক আছে? আপনারা দেখছিলেন এটা? কেউ? একটা এটা, জায়গায় কনফিউজ ছিলাম, ওই যে ব্যাড ডেট এক্সপেন্সটা বের করতে। হ্যাঁ, ব্যাড ডেটটা ওইখানে একটু আসলে বললাম না যে আইবিবির বইতে প্রচুর ভুল। মানে আইবিবির বই থেকে আমরা এই যে এই কিছু উদাহরণ যেগুলো নিছি, সবগুলোতে ভুল আসে, বুঝছেন? আর আমি একটু সংশোধন করে দিছি এটা। এস্টিমেটেড ব্যাড ডেট শুড বি 2780 টাকা, এটা আমি একটু সংশোধন করে দিছি, বুঝছেন? এখানে 1% ছিল, তাই না? এটা জি জি। আসলে বইতে সলিউশনে ভুল আছে এটা। তো 2780 টাকা লিখে দিন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ঠিক হুম। আছে, হুম। এটা একটু কারেকশন করে নেন। আর এই যোগফলটা যদি ঠিক থাকে তাহলে অঙ্ক মিলবে। দেখেন আমরা আহ যাই হোক, আপনারা যদি পরীক্ষার সময় আপনার মানে সঠিকভাবে এন্ট্রি দেন তাহলে কিন্তু অঙ্কে পুরো নাম্বার পাবেন। যেমন আমরা প্রথমে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বের করার সময়, আচ্ছা, আমরা প্রথমে দেখবো যে এখানে কি কি আছে অ্যাডজাস্টমেন্টে। যে ফার্নিচার এন্ড ফিকচারে ডেপ্রিসিয়েশন আছে 5%, তাই না? তাহলে ওই ফার্নিচার ফিকচারে দাগ দিয়ে দিবেন। তারপরে সাপ্লাই ইউজড, ফার্নিচার ডেপ্রিসিয়েশন একবার এই একিউমুলেটেড কে এফেক্ট করবে। আর ডেপ্রিসিয়েশন তো আছে, কোনো এক্সিস্টিং কোনো ডেপ্রিসিয়েশন এখানে নাই, তাই না? আর ফার্নিচারের সাথে একটা দাগ দিয়ে দিবেন, ফার্নিচার। আর সাপ্লাইস এর উপরে একটা আছে, সাপ্লাইস অন হ্যান্ড, এটার উপরে আছে। আর বাকি আছে ইন্টারেস্ট পেয়েবেল অন নোটস পেয়েবেল। নোটস পেয়েবেল মানে কি? নোটস পেয়েবেল মানে হচ্ছে আমরা হচ্ছে যেই আহ, মানে নোটস পেয়েবেল মানে কি, আমাকে প্রদান করতে হবে এরকম, তাই না? তো এটা আমার ইন্টারেস্ট ব্যয়, ইন্টারেস্ট এক্সপেন্সের একটা বকেয়া আছে। ইন্টারেস্ট এক্সপেন্স যেমন এই যেটা, এটার উপর একটা আছে। দেন আছে কি ইন্টারেস্ট আনআউন্ড অন নোটস রিসিভেবল। তাহলে ইন্টারেস্ট আনআউন্ড অন নোটস রিসিভেবল, এই যে ইন্টারেস্ট রেভিনিউর উপর একটা এন্ট্রি আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। আনআউন্ড মানে অগ্রিম আর কি, অ্যাডভান্স, ঠিক আছে? আর কি আছে এখানে? ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড 10,000 টাকা, ঠিক আছে? প্রিপেড ইন্স্যুরেন্স আছে এখানে একটা, দেখেন, প্রিপেড ইন্স্যুরেন্স। এই যে এখানে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, ঠিক আছে? এটার সাথে আছে। আর ইনকাম ট্যাক্স পেয়েবেল 20%, এটা একবার লাস্টে করতে হয়। তো আমরা কি করবো, প্রথমে সেলস থেকে, এই যেখানে সেলস, সেলস থেকে আমরা লেস করবো হচ্ছে সেলস রিটার্নটা লেস করবো। হ্যাঁ, তাহলে নেট সেলস, এটা এটা হচ্ছে নেট সেলস। এখন আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করবো। কস্ট অফ গুডস সোল্ড এখানে যেটা বের করা আছে এটা একটু ভুল আছে, হ্যাঁ।
এটার সাথে ট্রান্সপোর্টেশন ইনটা যোগ হবে। ওকে, এটা হচ্ছে হুম। বিগিনিং ইনভেন্টরি, এটা হচ্ছে পারচেস সাথে ট্রান্সপোর্টেশন ইন। ভাইয়া ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন বা ফ্রেট আউট যদি থাকে ইন এর পরিবর্তে সেক্ষেত্রে কি হবে? অপারেটিং কস্ট, এটা ওইটা ক্রয়ের সাথে জড়িত না, ওইটা বিক্রয়ের সাথে জড়িত তখন। যদি আউট থাকে? হ্যাঁ, ট্রান্সপোর্টেশন ইন হচ্ছে আপনার, আমি এই যে মালটা যে ক্রয় করলাম, এই মালটা আমার আনতে খরচ গেছে কত সেটা বুঝছেন। আর ট্রান্সপোর্টেশন আউট? মানে আমি ট্রান্সফার আউট মানে হচ্ছে আপনার ডেলিভারিতে করে, ডেলিভারি ভ্যানে করে আপনি পণ্য বিক্রয় করলেন, যেটা পৌঁছে দিচ্ছেন ওইটা বিক্রয় খরচ। মানে সেক্ষেত্রে কি এটা কি অপারেটিং কস্ট হিসাবে থাকবে? অপারেটিং, জি জি, অপারেটিং কস্ট হিসেবে থাকবে। অপারেটিং এক্সপেন্স মানে দুইটা তো একই, যে দুইটাই নেট সেলস থেকে বিয়োগ হবে। কস্ট অফ গুডস সোলস এ থাকলে ওইটা বিয়োগ হচ্ছে, অপারেটিং এক্সপেন্সের সাথে থাকলে ওইটা বিয়োগ হচ্ছে। না না, এটা তো বিয়োগ হবে কেন, এটা যোগ হবে। মানে কস্ট অফ গুডস সোলস এর সাথে যোগ হয়ে তো এই যোগ টোটাল হবে। নেট সেলস থেকে বিয়োগ হবে। হ্যাঁ, ওটা তো হচ্ছে, কিন্তু যে দুইটাই তো খরচ, খরচ মানে খরচ আলটিমেটলি যোগ। তো দুটোটাই তো রেজাল্ট একই আসবে। হ্যাঁ হ্যাঁ, একই। কিন্তু কস্ট অফ গুডস চলতে তো আপনার ফ্রেট আউট তো আসবে না, ফ্রেট ইনটা আসবে। ঠিক আচ্ছা। আছে, হুম। ফ্রেট ইন আসবে। ফ্রেট ইন হচ্ছে, ফ্রেট মানে, ফ্রেট ইন মানে মাল ক্রয় করা, মাল আনতে যে খরচ আছে। তাহলে এখানে ট্রান্সপোর্টেশন ইন যোগ দিবেন এখানে, ঠিক আছে, তাহলে 2,95,000 টাকা হবে। এখানে গ্রস প্রফিট বের করবেন, তারপরে গ্রস প্রফিট, হুম। গ্রস প্রফিট, ঠিক আছে, হুম। গ্রস প্রফিট আসবে এখানে। তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে, এই যে আমাদের সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, স্যালারির সাথে কি কোনো আছে? কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। ব্যাড ডেট এক্সপেন্স বলছে, ব্যাড ডেট এক্সপেন্স আমাকে নতুন ভাবে রাখতে হবে 2,780 টাকা, আমি 2,780 টাকায় রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আবার কোথায় যাবে এটা? এটা আবার যে পুরাতন যে ব্যাড ডেট আছে না, ওটা অ্যালাউন্স ফর ব্যাড ডেট, হুম। এই যে এটা, এটা আমাদের তো ওই যে ইসের পাশে যায়, অ্যাসেটের, এই যে অ্যাসেটের পাশে রিসিভেবল থেকে ওই বিয়োগ হয়। পুরাতন আর নতুনটা মিলে বিয়োগ হবে, ঠিক আছে, বুঝতে পারছেন, পুরাতন ভাইয়া আর এখানে নতুনটা মিলে। এখানে একটু কোশ্চেন ছিল। ওই যে আগে আমরা বাদ দিছিলাম যে পুরাতনটা না, মানে আগের যে দুইটা ম্যাথ আমরা করছিলাম সেখানে যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট যেটা ছিল ওইটা গেল, ওইটাতে, পুরাতনটা বাদ দিছিলাম তাই না, বাদ হ্যাঁ দিয়ে হ্যাঁ, গেছিল তাই না। মানে পুরাতনটা কি ভাই, ওখানে তো কোশ্চেনটা এভাবে ছিল যে দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ইজ টু বি ইনক্রিজড টু এ ব্যালেন্স অফ টাকা 8,000। আর ট্রায়াল ব্যালেন্সে যেটা ছিল যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ছিল 5,000, আর হম, ইনক্রিজ হয়েছে 8,000। তাহলে এই ক্ষেত্রে কি 5,000 থেকে 3,000 টাকা এক্সট্রা যোগ হয়ে 8,000 টাকা হয়েছে, নাকি 5,000-এর সাথে 8,000 যোগ হয়ে 13,000 টাকা হয়েছে? ওইটা আমাদের কোন অঙ্ক ছিল যেন, ওই যে এইটা না, আগের যে দুইটা ম্যাথ আছে দুটোটা ম্যাথেই ছিল। এই যে এই অঙ্কটা না, ব্যাড ডেট, ব্যাড ডেট এটা না, মানে এই যে অঙ্কটা, এই অঙ্কটা, এই যে, এই যে ব্যাড ডেট, এটা না, প্রথম যে অঙ্কটা ছিল প্রথম না। অঙ্কটা, প্রথম অঙ্ক, এই হ্যাঁ, যে এটা এটা। মানে এখানে ভাষাগত জিনিসটা বুঝতে সমস্যা হইতেছে যে হ্যাঁ হ্যাঁ, ট্রায়াল ট্রায়াল ব্যালেন্স অ্যালাউন্স ফর এখানে ডাউটফুল দেখেন, ডেট 5,000 ক্রেডিট ব্যালেন্স। এই যে আর দা নিউ, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ইজ টু বি ইনক্রিজড টু এ ব্যালেন্স অফ 8,000 টাকা। মানে হ্যাঁ 8,000 টাকা আমাদেরকে, বা এখানে আছে কত এখন ব্যাড ডে অ্যালাউন্স। ওখানে আছে 5,000 আর এখানে আছে ইনক্রিজড আউট ব্যালেন্স হ্যাঁ, হচ্ছে 8,000। তাহলে তাহলে আগে গত বছর রাখছেন আপনি 5,000 তাই না, হ্যাঁ, তো বলছে এই বছরে সন্দেহজনক লেনদেন রাখতে হবে 8,000 টাকা। মানে এখানে এই জিনিসটা একটু বুঝতে কষ্ট হইতেছে যে হ্যাঁ, 5,000-এর সাথে মানে 8,000 টাকা নতুন করে রাখতে হবে আর কি। মানে 3,000 আগে যোগ প্রভিশন রাখা, আগে হয়ে প্রভিশন রাখা হয়েছে 5,000। 8,000, নাকি 5,000-এর সাথে যোগ হয়ে 13,000? না না না, ওইটা না। এটা হচ্ছে আপনার এই, এই যে ব্যাড ডেট অ্যালাউন্স আগে কত রাখছিল এখানে দেখেন, এখানে ব্যাড ডেট রাখছিল হচ্ছে, এটা না, এই ব্যাড ডেট কত আছে এখানে, ব্যাড ডেট অ্যালাউন্স কোথায়, অ্যালাউন্স, ব্যাড ডেট অ্যালাউন্স এখানে আছে কোনো, এই যে ডাউটফুল অ্যালাউন্স তাই না, 5,000 হ্যাঁ তাই না, হ্যাঁ। 5,000 বছর, এখন বছর
এখন ওটা তো গত বছর রাখছে, এখন হুম। এটা নতুন করে রাখতে হবে 8,000 টাকা। তাহলে কি 8 5 বুঝছেন? 13,000? 8 5 13,000 টাকা। তাহলে ব্যালেন্স শিট থেকে কি আমি 13,000 টাকা বিয়োগ করব? 13,000 টাকা আপনি ইয়ে করবেন, ঠিক আছে। কিন্তু ওখানে আচ্ছা তো আমি ব্যালেন্স শিটে বলি, 8,000 টাকা বিয়োগ হয়েছে। কত, 8,000? না, হ্যাঁ। এটা আসলে কি, আমি একটা কথা বলি আপনাদের। আমরা আগে এই যে এই সলিউশনটা করছি, তাই না? এই যে 5,000 বিয়োগ দিছি, তাই না? এখানে দেখছেন পুরাতনটা হুম। বিয়োগ দিছি আমরা এখানে। হ্যাঁ, এখন নতুনটা যোগ করে পুরাতনটা বিয়োগ হ্যাঁ, দিচ্ছি। এটা দুই ভাবেই করা যায়, বুঝছেন। এটা আপনি পুরাতনটা চাইলে এখান থেকে বাদ দিতে পারেন, অথবা আপনি চাইলে এইখানে বাদ না দিয়ে আপনি চাইলে এই যে ওই পুরাতনটা প্লাস নতুনটা মিলে 13,000 টাকা এখানে বাদ দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ওইখানে আপনি বাদ দিতে পারবেন না, বুঝছেন। কথা কি ক্লিয়ার? এটা আচ্ছা। দুই ভাবেই করা যায়, দুই ভাবেই করা যায়, কিন্তু আমি সাজেস্ট করি এই এই 13,000 এইভাবে করতে। কেন জানেন? সাপোজ আপনার এই ব্যাড ডেট অ্যালায়েন্স পুরাতনটা, এটা যদি 70,000 টাকা হয়, তখন কি আপনি নেগেটিভ লিখবেন? ছোটটা থেকে কি বড়টা বাদ যায় কখনো? না। হতে পারে না, এটা বড় হতে পারে না অনেক সময়। পারে। এই জন্য যদি এরকম বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অড ভ্যালু আসবে, বুঝছেন। সে কারণে আমি সাজেস্ট করি যে আপনারা যদি ছোট হয় বাদ দিতে পারেন, যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইখানে এসে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, দুইটা মিলে, ঠিক আছে। পুরাতনটা প্লাস নতুনটা দুটা যোগ দিয়ে আপনি এখানে বিয়োগ দিতে পারেন। এটা কি ক্লিয়ার নাকি বলেন? তাহলে ইনকাম স্টেটমেন্টে শুধু ব্যাড ডেপস যেটা সেটাই থাকবে। শুধু ব্যাড ডেটটাই থাকে, হ্যাঁ ব্যাড আর ডেটটাই যদি থাকে। কোনো নতুন কোনো কিছু ইনক্রিজ হয় সেটা যোগ হয়ে যাবে। সেটা যোগ হয়ে যাবে, সেটা যোগ হয়ে যাবে, মানে পুরাতন যে ব্যালেন্স সেটার ইনকাম স্টেটমেন্টে থাকবে না, ব্যালেন্স শিটে যে নতুন এবং পুরাতন যোগ হয়ে সেটা বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে। তো এই জন্যই মানে ওটা যদি বড় হয়ে যায় অনেক সময়, সেক্ষেত্রে একটা ঝামেলা হবে। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিছি আজকে, এটা করেন কিন্তু, ঠিক আছে। এটা গত বছর আসছে তো। আচ্ছা দেন দেখেন, আমরা যমুনা পিএলসি এর ছিলাম। তাহলে ব্যাড ডেট এক্সপেন্স এখানে আছে। এখান থেকে কিন্তু আমরা পুরাতনটা বাদ দিই নাই, দেখছেন। কারণ আমরা দুইটা মিলে যোগ দিয়ে তারপরে বিয়োগ দিছি। এই যে অ্যালাউন্স আছে কত, দেখেন এখানে ব্যাড এক্সপেন্স, 2780। ব্যাড অ্যালাউন্স কত আছে? 2780। 2780। নতুনটা, পুরাতনটা কত এক্সিস্টিং? 2,000 টাকা, তাই না? ব্যাড ডেপ 2,000, হ্যাঁ ব্যাড ডেট অ্যালাউন্স আর কি। অ্যালাউন্স, হ্যাঁ 2000। 2,000। এখন আপনি যদি চান, আপনি 2700 থেকে 2,000 বাদ দিয়ে এখানেই করতে পারেন, অথবা আপনি চাইলে ওই যে এইখানেও আপনি দুইটা যোগ দিয়ে বাদ দিতে পারেন, ঠিক আছে। বাট এটা যেহেতু আপনার ট্রায়াল ব্যালেন্সের আইটেম, এটা কিন্তু একবারই যাবে। এখানে তো নতুন কোনো অ্যালাউন্স যোগ হয় নাই। যোগ এই যে এটা, এই যে 2780। 2780 তো নিউ ব্যাড ডেপ শুড বি হ্যাঁ নিউ 2780। ব্যাড, হ্যাঁ নিউ ব্যাড তাহলে ডেটস। আমার ব্যাড ডেপ হচ্ছে 2780। এইটাই আর হচ্ছে এস্টিমেটেড নিউ ব্যাড ডেটই হচ্ছে নতুন ব্যাড ডেট অ্যালাউন্স আর কি, বুঝছেন। নতুন সেক্ষেত্রে অ্যালাউন্স মানে অ্যালাউন্স ফর হচ্ছে ডাউটফুল এগুলো। অ্যাকাউন্টস যে 2000 টাকা এটা। এটা তো পুরাতন, এটা পুরাতন, এটা গত বছর, এটা গত বছরের প্রভিশন, বুঝছেন। শোনেন, আপনি চাইলে এটা বাদ দিতে পারেন ইনকাম স্টেটমেন্টে নতুন ব্যাড ডেট থেকে, অথবা আপনি চাইলে এটাকে এই অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বাদ দিতে পারেন, নতুনটা মিলে পুরাতনটা মিলে দুইটা যোগ হয়ে, ঠিক আছে। এখানে এটা আসছে 2780 প্লাস 2,000, দুইটা মিলে আসছে এখানে, বুঝতে পারছেন। একটু দুইটা মিলে কি 2780। হইতাছে ভাইয়া, মানে আগের যে অঙ্ক এগুলো করছি সেখানে ভাই ব্যাড আপনি ডেপ একটা 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 অ্যামাউন্ট নিয়মে, ছিল। আচ্ছা আপনি একটা নিয়মে শিখেন, ঠিক আছে। না না, মানে আপনি এখান থেকে বাদ একটা দিয়ে নিয়ম দেন, শিখলাম। মানে ব্যাড ডেটও আছে, অ্যাকাউন্ট ফর ডাউটফুল অ্যাকাউন্টসও আছে, কিন্তু এই একই কথা।
এই ম্যাথে ব্যাড ডেট নিউ এবং ডাউটফুল অ্যাকাউন্টস মানে দুইটার মধ্যে প্যাচ লাগা যেতেছে, কারণ ওখানে ব্যাড ডেটের কেন? থেকে ডাউটফুল অ্যাকাউন্ট বাদ দিছি আবার যোগ করছি, কিন্তু এখানে নিউ ব্যাড ডেটস আসছে, দুইটা কি এখানে এগুলি পুরো কি? তো শোনেন, এটা হলো অ্যালাওয়েন্স, এটা হচ্ছে অ্যালাওয়েন্স, এটা কিন্তু ব্যাড ডেট না। ব্যাড ডেট অ্যালাওয়েন্স মানে কি, একটা হচ্ছে আপনার এনপিএল হয়ে যাওয়া, আর একটা হচ্ছে হুম। প্রভিশন রাখা, দুইটার মধ্যে পার্থক্য আছে। ব্যাড ডেট হচ্ছে আপনার এনপিএল হয়ে গেছে, আর অ্যালাউন্স মানে হচ্ছে আপনি এইটা সন্দেহ করতেছেন যে এটা এনপিএল হবে, সেই জন্য আপনি হুম। এটা প্রভিশন রাখতেছেন। আর ব্যাড ডেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা এনপিএল হয়ে গেছে। আর অ্যালাউন্স মানে হচ্ছে যে এনপিএল হবে, আমি সন্দেহ করতেছি, তাই আমি আগে থেকেই একটা প্রভিশন রেখে দিচ্ছি। পার্থক্য হচ্ছে এটা। এখানে ব্যাড ডেট নাই, পুরাতন কোনো ব্যাড ডেট নাই কিন্তু, এখানে আছে ব্যাড ডেট অ্যালাউন্স। তাহলে ব্যাড ডেট যেটা, যেটা ব্যাড ডেট আপনি বুঝেন, যেটা ব্যাড ডেট এটা কিন্তু এক্সপেন্স হয়ে গেছে, এক্সপেন্স হয়ে গেছে। আর যেটা অ্যালাওয়েন্স সেটা কিন্তু এক্সপেন্স হয় নাই, এইটা আমি সন্দেহ করে রেখে দিয়েছিলাম। একটা এক্সপেন্স আর একটা হচ্ছে প্রভিশন, কথা বলছেন? তাহলে ওইখানে যে আমি এই যে নিউ ইনক্রিজড অ্যালাউন্স যেটা, সেটা যে ব্যাড ডেটস এর সাথে যোগ করলাম, হ্যাঁ, এখানে যদি ব্যাড ডেট থাকতো তাহলে এটা যোগ দিতাম, এখানে তো ব্যাড ডেট নাই, এখানে তো ব্যাড এই ডেট ব্যাড নাই, ডেটস এর সাথে এই নিউ যে ব্যাড ডেটস এটা যোগ করে দিতাম। এটা যোগ করে দিতাম, হ্যাঁ। কিন্তু ব্যাড ডেট নাই, আছে কি ব্যাড ডেট অ্যালাওয়েন্স, যেটা হচ্ছে আপনার ব্যালেন্স শিটের আইটেম, বুঝছেন? ওই যে ডিপ্রিসিয়েশন অ্যালাউন্স আছে না, ওরকম আর কি এটা। ডিপ্রিসিয়েশনটা কি আপনি ইনকাম স্টেটমেন্টে বাদ দেন নাকি ব্যালেন্স শিটে বাদ দেন? ব্যালেন্স শিটে বাদ দেন না? ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা তো বাদ দেই ইনকাম স্টেটমেন্টে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা সিমিলার, বাদ দেই ব্যালেন্স শিটে। হ্যাঁ। হ্যাঁ, ওই অ্যাকুমুলেটরের সাথে নতুন ডিপ্রিসিয়েশন যোগ হয়ে তো বাদ যায়। হ্যাঁ, নতুন ডেপ্রিসিয়েশন যোগ হয়ে বাদ যায়। সিমিলার ধরেন এইটাই, আপনি ওইভাবেই করেন, সমস্যা নেই। ধরেন আপনি ব্যাড ডেটটা ওইরকম করে করেন, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম থাকার কথা না। আপনি একটা জিনিস বুঝেন, একটা হচ্ছে ব্যাড ডেট মানে অনাদায়ী পাওনা, ব্যাড ডেট অনাদায়ী পাওনা বা কুরিন হয়ে গেছে। আর একটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, সঞ্চিতি বুঝেন? সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, এই দুইটা কি এক? সঞ্চিতি মানে যেটা হচ্ছে ভবিষ্যতে হতে পারে এর জন্য হতে আগে পারে, থেকে একটা রাইট। প্রভিশন রাখা। রাইট, রাইট, তাহলে এটা তো এখনো হয় আর নাই, শুধু কুরিন হচ্ছে যেটা অলরেডি হয়ে গেছে। হয়ে গেছে। সো যেটা অলরেডি এক্সপেন্স হয়ে গেছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের আইটেম। আর কুরিন সঞ্চিতি এটা হচ্ছে আমাদের আপনি, অ্যাসেট। হ্যাঁ, এটা না ব্যালেন্স শিটের আইটেম, এটা আমি প্রভিশন রাখলাম আর কি, হতে পারে। তাহলে এটা, এটা অ্যাডজাস্টমেন্ট করার দুইটা পদ্ধতি আছে। যেটা এই কুরিন সঞ্চিতি থাকে এই ইনকাম, এই যে ট্রায়াল ব্যালেন্সে, চাইলে আপনি এটা ইনকাম স্টেটমেন্টে শেষে গিয়ে বাদ দিতে পারেন ওই কুরিন থেকে, অথবা আপনি চাইলে এটাকে আপনি ব্যালেন্স শিটে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আপনি নতুন এবং পুরাতনটা মিলেও বাদ দিতে পারেন। ঠিক আছে, দুইটা ওয়ে আছে, কাজে আপনি যেভাবে করেন এটা। কি বুঝতে পারেন না এখনো, পেশ লাগছে? হ্যাঁ ভাই, তাহলে একটা নিয়মই শিখেন, একটা নিয়মই শিখেন আপনারা। এটা দরকার হয় আপনারা এটা ইনকাম স্টেটমেন্টে বাদ দিয়ে দিন, সমস্যা নেই, ঠিক আছে? এই যে নতুন যে ব্যাড ডেট হয়েছে 2780 টাকা, এটা আপনি ইনকাম স্টেটমেন্টে দরকার হয় বাদ দিয়ে দেন, অ্যালাউন্স ফর ব্যাড, ঠিক আছে? দুইটাকে ইনকাম বাদ দিয়ে দিন, যে কোনো একটা নিয়ম শিখেন, ঠিক আছে? হুম। 780 টাকা। তাহলে ব্যালেন্স শিটে গিয়েও কি এই যে অ্যালাউন্স এটা বাদ দিয়ে দিব? এইটা তো ইনকাম স্টেটমেন্টের আইটেম, এটা তো আমার রেওয়া মিলের আইটেম, রেওয়া মিলের আইটেম তো একবারই যাবে, তখন বাদ যাবে এই 2700 টাকা, ঠিক আছে? তখন বাদ যাবে শুধু 2700 টাকা, কারণ আপনি 2000 টাকা ওইখানে অ্যাডজাস্ট করেই ফেলছেন। কারণ অ্যাডজাস্টমেন্টের আইটেম তো দুই জায়গায় যাবে, তাই না? এক জায়গায় তো গেল ইনকাম স্টেটমেন্টে,
আর এই জায়গায় যাচ্ছে ব্যালেন্স শিটে। বাট এই যে যেগুলো আমার এই যে রেওয়া মিলের আইটেম, সেগুলো কিন্তু একবারই যাবে। অঙ্ক করেন, অঙ্ক বেশি বেশি করতে হবে, ঠিক আছে? অতিরিক্ত চিন্তা করলে প্যাচ লাগবে কিন্তু বেশি। দেখেন, তারপরে নতুন ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আছে কত? 5%। যেটা আগের নিয়মে শিখছেন, আগের অঙ্কে ওই নিয়মই করেন, সমস্যা নাই, ঠিক আছে? কাজেই সেক্ষেত্রে আপনার এই ব্যালেন্স শিটে কোনো ঝামেলা হবে না। তাহলে ইনকামটা একটু কম বেশি হবে, কোনো প্রবলেম নাই, ওইটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। ঠিক আছে দাদা, ডেপ্রিসিয়েশন আপনি 5% করেন। এই ডেপ্রিসিয়েশন 5% করলে 4,750। ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স কত? যেটা এক্সপায়ার করছে এটা কিন্তু আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে গেছে। তারপরে আমার এখানে আর কি আছে? সাপ্লাই এক্সপেন্স। সাপ্লাই এক্সপায়ার করছে কত? 5,000 ইউজ করছেন, এটা হচ্ছে আমার ইউজড। ওকে, তারপরে যে ইন্টারেস্ট রেভিনিউ। ইন্টারেস্ট বলছে যে ইন্টারেস্ট যেটা আনআউন্ড আছে কত? 2,500 টাকা। তাহলে ইন্টারেস্ট এখানে কত দেয়া আছে? ইন্টারেস্ট রেভিনিউ, 11,000। রেভিনিউ আছে 11,000, তাহলে 2,500 বাদ দিলে 8,500। আর ভাইয়া এখানে ইন্টারেস্ট, একটা প্রশ্ন ছিল ভাইয়া, হ্যাঁ, মানে এই যে ইন্টারেস্ট আনআর্নড যদি এটা আমি অ্যাডজাস্টিং এন্ট্রিতে করি, তাহলে সেক্ষেত্রে তো আমার আনআর্নড ইন্টারেস্ট ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আনআউন্ড ইন্টারেস্ট ডেবিট কিভাবে? আনআর্নড ইন্টারেস্ট আনআউন্ড ইন্টারেস্ট, আনআউন্ড মানে কি? অনুপার্জিত অনুপার্জিত মানে উপার্জনের আগে নিয়ে নিছেন, তাই না? অ্যাডভান্স নিয়ে নিছেন, তাহলে এটা কি দায় না সম্পদ? দায়। তাহলে এটা ডেবিট হয় কিভাবে? সকল প্রকার দায় কি ডেবিট না ক্রেডিট? সকল প্রকার দায় ক্রেডিট, তাহলে সেক্ষেত্রে এটার জার্নালটা কি হবে? ঠিক আছে, আপনার এখানে আনআউন্ড আছে, তাই না? তাহলে হ্যাঁ, আপনি করবেন ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট আর আনআউন্ড ইন্টারেস্ট ক্রেডিট, ঠিক আছে? ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট। হ্যাঁ, ইন্টারেস্ট রেভিনিউ আমরা কমায় দিব। ইন্টারেস্ট রেভিনিউ কত ছিল এখানে? ইন্টারেস্ট রেভিনিউ 11,500 ছিল না? তাহলে 2,500 টাকা কম হবে। আপনি জার্নালটা করেন, এখানে জার্নাল ভুল হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ইন্টারেস্ট ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট আর আনআউন্ড ইন্টারেস্ট ক্রেডিট, আনআউন্ড ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ঠিক আছে? তাহলে ভাইয়া তাহলে এই ইসে যে একটা আছে যে আনআর্নড রেভিনিউ, জার্নাল এন্ট্রি ডেবিট হচ্ছে শোনেন, আনআর্নড এটা এভাবে রেভিনিউ, হবে, আমি বলি এটা সার্ভিস এভাবে রেভিনিউ হবে। ক্রেডিট। শোনেন, এটা এখানে পুরোটা আসে নাই। ইন্টারেস্ট রেভিনিউ এখানে লিখতে হবে 11,000 মাইনাস অ্যাডভান্স বা আনআর্ন, ঠিক আছে? অ্যাডভান্স বা আনআর্ন 2,500 টাকা, তাহলে কত আসবে? 8,500। আবার এখানে ইন্টারেস্ট এক্সপেন্স কত ছিল? 5,000 মনে হয়, না? হুম। আর এটা এক্রুড আছে 2,000 টাকা। এক্রুড 2,000 না নাকি? হ্যাঁ, এক্রুড 2,000। তাহলে এক্রুড 2,000 মিলে 7,000 হয়েছে এখানে, ঠিক আছে? তাহলে এই যে আনআউন্ড যেটা আমি লিখলাম, আনআউন্ড কিন্তু আমার চলে যাবে কোন পাশে? দায়ের পাশে চলে যাবে 2,500 টাকা। একবার তো আমি এই রেভিনিউ থেকে বাদ দিলাম। ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট মানে ইন্টারেস্ট রেভিনিউ থেকে বাদ। আর ইন্টারেস্ট আনআউন্ড ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট মানে হচ্ছে এটা দায়ের পাশে যাবে। আর এখানে ইন্টারেস্ট বকেয়া যেটা, এটা আমি তো এখানে অ্যাডজাস্টমেন্ট করছি, আবার দায়ের পাশে যাবে এক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স। কি বোঝা গেছে? না, তাহলে এই যে এখানে যে 2 নাম্বার পেজে যে একটা আছে যে আনআর্নড রেভিনিউ, এখানে যে জার্নাল এন্ট্রিটা দেওয়া হয়েছে, এটা কিভাবে হইলো তাহলে 2 নাম্বার দুই পেজে? নম্বরে 2 নম্বর পেজে কোথায় এটা? এখানে হ্যাঁ হ্যাঁ, এই যে আনআর্নড রেভিনিউ ডেবিট হয়েছে, আনআর্নড রেভিনিউ ক্রেডিট হচ্ছে সার্ভিস রেভিনিউ।
ডেবিট আনআর্নড রেভিনিউ রায়রাস পূর্বে পাওয়া অগ্রিম না, এটা যদি আপনার আনআর্নড রেভিনিউ যদি অর্জিত হয়, পূর্বে পাওয়া অগ্রিম বিয়োগ মানে গ্রাহককে আগে প্রদত্ত টাকা এখন সার্ভিস প্রদান হয়, যেমন ধরেন আনআর্নড রেভিনিউ এক্সপায়ার্ড, এরকম যদি হয় আনআর্নড রেভিনিউ এক্সপায়ার্ড। এখানে তো আর এক্সপায়ার্ড হয়নি, এটা তো আনআর্নড রেভিনিউটাই দেখাইছে। হ্যাঁ, আনআর্নড রেভিনিউ দায়টা আমার কমে গেল, আর সার্ভিস রেভিনিউ আমার আয় হয়ে গেল। এটা তো এক্সপায়ার্ড এর ক্ষেত্রে যদি এক্সপায়ার্ড হয়ে যায়, দায়রাস হ্যাঁ, এক্সপায়ারের ক্ষেত্রে এটা বাট বলা এখানে তো আছে। কোনো এক্সপায়ার্ড এর কোনো কথা উল্লেখ করা হয়নি, এখানে তো আনআর্নড রেভিনিউ বলে এখানে জার্নাল এন্ট্রি করা দেওয়া হয়েছে। না, এখানে যে আমরা ইসে উল্লেখ করি এক্সপ্লানেশনে যে আনআর্নড রেভিনিউ এক্সপ্লানেশন গ্রাহক আগে কত টাকা সার্ভিস হয়, ঠিক আছে। আনআর্নড রেভিনিউ এক্সপায়ার্ড আমাদের এগুলো তো আমাদের সমন্বয় জাবেদা করতে হবে এক্সপায়ার্ড, ঠিক আছে, এক্সপায়ার্ড, ঠিক আছে, এই এই যেখানে জন্যই বলা তো আছে। মিলতেছে না, তো এখানে তো এক্সপায়ার্ড নেই, আমি তো এভাবে করতেছি, এখন দেখি যে আমার হিসাব উল্টো হয়ে যাইতেছে। এক্সপায়ার্ড হলে তো ঠিক আছে, হ্যাঁ এক্সপায়ার্ড, এটা এক্সপায়ার্ড, এই কারণ যে আমার লেখা আছে। ডেটে যে এটা আছে সেখানে তো এক্সপায়ার্ড এর কোনো কথা উল্লেখ নাই, এখানে তো যা শুধু বলছে যে ইন্টারেস্ট আনআর্নড অন রিসিভেবল 2500 টাকা, তো সেক্ষেত্রে তো আমি এই জার্নাল দিয়ে আমি ওভাবে করতেছি। হ্যাঁ, এখানে এগুলো এক্সপায়ার হিসাবেই হবে। আনআর্নড রেভিনিউ যদি এক্সপায়ার হয় তখন এটাই হবে, হ্যাঁ। এই যে গ্রাহকের আগেই প্রদত্ত টাকা এখন সার্ভিস প্রদান হয় আয় হিসাবে ধরা হলো, বুঝছেন, এই জায়গা ওকে, লাইবিলিটি কমানো হলো, ওকে। হুম। যেমন যে এখানে প্রিপেড এক্সপেন্স এটা কি এক্সপায়ার্ড, এগুলো সব না এটা ঠিক এক্সপায়ার আছে, যদি হয়। এটা এক্সপায়ার ঠিক হ্যাঁ আছে। একই তো এখানে তো বলা নাই, আমাদের সব এগুলো যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে, আচ্ছা ভাই, এই সমস্ত অ্যাডজাস্টমেন্ট। অঙ্কে কি আমরা যেমন ওয়ার্কশিটে যেমন একটা অ্যাডজাস্টিং এন্ট্রি করছি আগে কইরে, তারপর নেট ইনকাম ব্যালেন্স শিট বের করছি, এইসব অঙ্কেও কি এরকম না অ্যাডজাস্টিং না এন্ট্রি না না ওয়ার্কশিট করে তারপর করতে হইব? না, এটা যেভাবে করছি আমি এখানে এভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে এবার ট্যাক্স ট্যাক্স ধরতে হবে কার উপরে, এই যে এটার উপরে, এই যে বিফোর ইনকামের উপরে। ইনকাম বিফোর ট্যাক্সের উপরে ধরে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। সো তারপরে আমাদের যে রিটেন আর্নিংস স্টেটমেন্ট করতে হবে, রিটেন আর্নিংস 50,000, তারপরে নতুন নতুন ইনকাম যোগ হয়ে আসছে, তারপরে যে এই যে এখন আমরা অ্যাসেট কারেন্ট অ্যাসেট ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল লেস অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে আবার ওরা কি ওই যে দুইটা নতুন এবং পুরাতন দুইটা মিলিয়ে বাদ দিছে, ঠিক আছে, 2780, মানে ওরা সেকেন্ড নিয়মটাই করছে 2780 প্লাস 2000। আর আপনি যদি ওইখানে বাদ দিয়ে দেন, এই যে পুরাতন 2000 বাদ দিয়ে দেন, তখন এইখানে শুধুমাত্র এই 2780 টাকা বাদ যাবে, কারণ অলরেডি ওইটা এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে আসছে, ঠিক আছে, কারণ মনে রাখবেন এই আপনি। অ্যালাউন্সের এটা একটু ভাই যদি আরেকবার একটু ক্লিয়ার করতেন, মানে ট্রায়াল ব্যালেন্সে ওখানে যেখানে দেখলাম যে ব্যাড ডেটসও থাকে, আবার অ্যাডজাস্টিং এন্ট্রিতে ওখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট থাকে, তো ওইভাবে আমি আমরা করে আপনাকে আসছি বলি, কিন্তু। ব্যাড ডেট ব্যাড ডেট একটা থাকে, এটা হচ্ছে আপনার পুরাতন ব্যাড ডেট, ঠিক আছে, হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্সে যেটা থাকবে। তার মানে থাকে পুরাতন ব্যাড ডেট। আর একটা হ্যাঁ। থাকে ব্যাড ডেট অ্যালোয়েন্স, এটা হচ্ছে প্রভিশন, হ্যাঁ। ঠিক আছে, এটা ক্রেডিট পাশে থাকবে ধরেন 2000। হ্যাঁ, এখন সেক্ষেত্রে নতুন ক্যালকুলেশনটা। নতুন এখন নিউ ব্যাড ডেট যদি হয়, নিউ ব্যাড ডেট হ্যাঁ। ধরেন 3000 টাকা হইলো, হ্যাঁ, তাহলে এইটা আমার এর সাথে যোগ হবে, ঠিক আছে, এই পুরাতন ব্যাড ডেটস এর সাথে। পুরাতন ব্যাটের সাথে নতুন ব্যাটের যোগ হবে, ওকে। হ্যাঁ। আর যদি এটা না থাকে তাহলে ও একাই আসবে, আচ্ছা। এরা যদি না থাকে পুরাতন না, তাহলে ও একাই আসবে নিউ ব্যাড ডেট নামে, ঠিক আছে। হুম। আমার এই অঙ্কের পার্থক্য হচ্ছে এখানে পুরাতন ব্যাড ডেটটা ছিল না, তাহলে ছিল না তো যোগ হবে কার সাথে। আর বাই ডিফল্ট এটা তো এই যে অ্যালোয়েন্স, এটা তো আমরা বাদ দিই, তাই না, হ্যাঁ। যেটা অ্যালোয়েন্স। তো এখন যেহেতু এই দুইটা যোগ হয়ে বাদ যেতে পারে, একটা আছে তো একটাই বাদ যাবে, একটা থেকেই বাদ যাবে, ঠিক আছে। ব্যাড ডেট যদি থাকে তাহলে তার সাথে যোগ হবে, না থাকলে আপনি যোগ করবেন কার সাথে, এতে একাই আসবে, তাই না। এবার বুঝছেন। মানে এখানে এই ম্যাটার মধ্যে তো শুধু আছে দেওয়া আছে এস্টিমেটেড নিউ ব্যাড ডেটস। হ্যাঁ, তো পুরাতন ব্যাড ডেট থাকলে ওটা যোগ হতো ওর পাশে যে, কিন্তু নাই, আছে অ্যালায়েন্স মানে
সঞ্চিতি আছে, মানে প্রভিশন আছে, কিন্তু মানে ব্যাড মানে ইয়াটা নাই, মূল ব্যয়টা মানে আগের যে ফুল ইন্টারেস্ট। আগের যে ম্যাথ গুলো সেখানে অ্যাডজাস্টিং এন্ট্রিতে ছিল দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ইজ টু বি ইনক্রিজ টাকা 8,000। বাট এখানে তো ব্যাড ডেটস এর কোনো কথা উল্লেখ ছিল না, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, তখন ব্যাড ডেটস এর সাথে অ্যালাউন্স, নিউ অ্যালাউন্স যেটা সেটা যোগ করা হয়েছিল। মানে অ্যালাউন্স যেটা আছে এখন নতুন করে আরো হবে আর কি। তো এখন কার থেকে হবে এটা? টাকাটা নিতে হবে কোত্থেকে? ইনকাম স্টেটমেন্ট থেকে নিতে হবে না? কাজে ইনকাম স্টেটমেন্টে ডেবিট করা মানে হচ্ছে আয় কমে যাওয়া, আয়ের টাকাই তো নেয়। প্রভিশনের টাকা কই যায়? প্রভিশন কোত্থেকে নেয় প্রভিশন? ইনকাম থেকে। আমরা পড়ছি না, দেখেন ব্যাংকের ক্ষেত্রে কি পড়ছি, প্রভিশন একটা তো ব্যালেন্স থাকে নাকি? হুম। এটা এটা তো দায়ের পাশে থাকে, তাই না? প্রভিশন একটা। এখন এটা 2020 সালে, 2021 সালে আইসা নতুন করে আরো কিছু অ্যাকাউন্ট ক্লাসিফাই হয় না? হ্যাঁ। তো ওর জন্য তো 2021 সালে একটা নতুন প্রভিশন রাখতে হবে, তাই না? হুম। তো এই নতুন প্রভিশন ধরেন আরো 2,000 টাকা রাখতে হবে। হুম। তাহলে এটা তো ইনকাম স্টেটমেন্ট থেকে টাকা নিয়ে তারপর ওর সাথে যোগ দিতে হবে, তাই না? নাহলে টাকা কই থেকে আসবে? লাভের অংশ হুম। নিয়েই তো আসবে। হুম। 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 ঠিক আছে। সো এই কারণে এটা ওই যে যেটা পুরাতন একটা ওই যে এই ব্যাড ডেট থাকে, বিএল অ্যাকাউন্ট থাকে, ওর সাথে এটা নতুনটা যোগ হয়, যোগ হয়ে কি হয় যে আপনার এটা তো কনফার্ম ব্যাড ডেট। তো কনফার্ম ব্যাড ডেট যেটা 2,000 টাকা রাখছিলেন আপনি, এখন হিসাবকাল শেষে এই অ্যাকাউন্ট গুলো করা হয়। হিসাবকাল শেষে হিসাবকাল শেষে এসে দেখলেন 2,000 টাকা তো আমি খরচ হিসাবে ধরছিলাম, কিন্তু আসলে তো সিচুয়েশন ভিন্ন। আমি যেটা ধরছি এটা তো কম। তার মানে নতুন করে ইনক্রিজ করতে হবে 2,000 টাকা। মানে আমি ধরছিলাম 2 জন গ্রাহক ডিফল্ট করবে, এখন দেখি 4 জন ডিফল্ট করছে। সেই জন্য এখন নতুন করে আরেকটা আসছে, বুঝছেন? বুঝা গেছে? এই জন্য নতুন একটা রাখা হয়, যে নতুন ব্যাড ডেট, মানে যেটা রাখছিলেন ওইটা ওইটা ইনসাফিসিয়েন্ট ছিল, নতুন করে আরো একটা অ্যালাউন্স রাখতে হবে। ঠিক আছে, এগুলো নিয়ে বেশি মানে ইয়ে করলে কিন্তু প্রবলেম, বুঝছেন? না, সেটা না, মানে পরীক্ষার হলে তো কনফিউশন এগুলো নিয়ে লাগবে। আর দেখা ভাই গেলো যে জিনিসটা আমি ভুল কনফিউশন করে কেন দিয়েছি। লাগবে? আচ্ছা, আপনাদের আর কারো কনফিউশন আছে বলেন তো? হুম, জাহিদ ভাই, আপনার কোনো কনফিউশন আছে? কনফিউশন নাই, বাট ব্যাড ডেট আর ডাউটফুল নিয়ে একটু কনফিউশন হয় মাঝে মধ্যে। কি কনফিউশন হয়? ওই যে কোন সময় অ্যাড করতে হবে, কোন সময় মাইনাস করতে হবে, ওইটাই। আরে ভাইয়া, ভাই, যেটা ব্যাড ডেট থাকবে, একটা রেওয়া মিলে একটা ব্যাড ডেট আছে, জি। এটা তো পুরাতন, এর সাথে তো নতুন একটা যোগ হবে, তাই না? রাইট, 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 তো যোগ হবে, ও যদি না থাকে ও তো একাই আসবে, তখন সিম্পল জিনিসটা রাইট। পেঁচাইতেছেন আপনারা, ঠিক আছে? আমার মনে হয় কি, সুমন ভাই, ওই যে আগে যে একবার মাইনাস করে পরে প্লাস করতেছেন, ওইটার থেকে আমার ওই যে যেটা একবারে 7,480 হয়েছে, এই হ্যাঁ, নিয়মটাই আমার কাছে মনে হইতেছে একটু ইজি লাগতেছে। আচ্ছা, ওই নিয়মটাই করেন তাহলে। তো নতুন ব্যাড ডেট করেন, এটা এখানে রেখে দেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ওই যে প্রভিশন যেটা আছে, ব্যাড ডেট প্রভিশন, হ্যাঁ, ওই হুম। ওইটার সাথে এই নতুনটা যোগ দিয়ে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিয়ে দেন, ঠিক আছে? জাস্ট জাস্ট লাইক ডেপ্রিসিয়েশনের মতো। ওকে, নিউ প্লাস এক্সিস্টিং প্রভিশন। ওকে, দুইটা মিলে বাদ দিয়ে দেন। ওকে, মানে ট্রায়াল একবার। ব্যালেন্সে যে ব্যাড ডেটসটা থাকবে এটা আমরা সরাসরি ইনকাম স্টেটমেন্ট থেকে বাদ দিয়ে দিব। আর নতুন যেটা থাকবে সেটা এবং পুরাতনের সাথে যোগ দিয়ে আমরা ব্যালেন্স শিটে বাদ দিয়ে দিব। তাহলে তো আপনার এটা তো আপনার দুইবার, আপনার ট্রায়াল ব্যালেন্স আইটেম দুইবার দিতে পারবেন না কখনো। ট্রায়াল ব্যালেন্সের যে আইটেম এটা একবারই যাবে, শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট এগুলো দুইবার যায়, ট্রায়াল ব্যালেন্সের আইটেম একবারই যাবে। হ্যাঁ, মানে হ্যাঁ, আপনার ব্যালেন্স শিটে এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস প্লাস নিউ যেটা হবে, এই হ্যাঁ, দুইটা যোগ এটাই করে দেবেন। ব্যালেন্স শিট থেকে বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিয়ে দেন, আর হ্যাঁ। ইনকাম স্টেটমেন্টে যা শুধু ব্যাড ডেট যেটা থাকবে শুধু এটা বিয়োগ দিয়ে দিব, এটার সাথে আর কোনো যোগ বিয়োগ করবো না। বিয়োগ দিবেন মানে বিয়োগ করতে দিবেন আপনি এক্সপেন্স। ইনকাম স্টেটমেন্টে। হ্যাঁ, এক্সপেন্সের ঘরে লিখবেন আর কি। হ্যাঁ, মানে এই তো ইনকাম স্টেটমেন্ট এক্সপেন্স হিসাবে শুধুমাত্র হ্যাঁ, ব্যাড ডেট যেটা থাকবে শুধু সেটা, এটার সাথে কোনো সেটা লিখবেন। পুরাতন বা নতুন কোনো কিছু অ্যাড করবো না, যোগ বিয়োগ করবো না। আরে ভাই, ব্যাড ডেট একটা যদি থাকে তাহলে ওইটার সাথে তো যোগ দিতে হবে। ব্যাড ডেট যোগ হবে না। ভাইয়া, ও মানে অ্যাডজাস্টিং এন্ট্রিতে যদি নিউ হয়।
ক্যাশ লাগাই ভাইয়া, ফেলতেছি আমার মনে একটা। হয় এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়নি ওনাদের, যে ব্যাড ডেপ্ট আর হ্যাঁ। অ্যাকুমুলেটেড ব্যাড ডেপ্ট এই দুইটার হুম। যদি আপনি আপনি একটা ব্রিফ দেন তাহলে হয়তো সবারই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মানে এন্ট্রি কিরকম দিতে হবে না হবে সেটা না দিয়ে দুইটা সংজ্ঞা আগে ক্লিয়ার করে নেওয়া মনে হয় ভালো হবে, তাহলে ভাইয়াদের সুবিধা হবে। আচ্ছা ভাই, আপনি বলেন তো ব্যাড ডেটটা কি? আমি তো বলছি না, বুঝতেছে না, বলেন ইব্রাহিম ভাই বলেন। ব্যাড ডেটটা তো হচ্ছে কুড়িন। আচ্ছা এটা আচ্ছা, একেবারে ইয়ে ভাই টোটালি। কে এত কথা বলতেছিলেন কে? সাইফুল ভাই? জি স্যার। হ্যাঁ বলেন তো। না না, এই যে এতক্ষণ ব্যাড ডেট নিয়ে কথা বললেন যে, আমি ভাই বেতন হলো অনাদায়ী পাওনা বলেন। আর কি, যে টাকাটা মানে পাওয়ার সম্ভাবনা আছে, এটাকে বলা হয় এই ধরনের, না স্যার? হ্যাঁ কি? অনাদায়ী পাওনা আর কি, ব্যাড ডেbt, মানে হ্যাঁ, কুড়ির অনাদায় যেটা। পাওনা ব্যাড ডেট। আমি আর একবার বলবো, ঠিক আছে? আপনারা অনেক, একজন বুঝেন নাই দেখে ক্লাসে চলতে পারে না, বুঝছেন? সবাই বুঝছে, ঠিক আছে? এখানে আমাদের বিষয়টা হচ্ছে ব্যাড ডেট যদি আমার এখানে একটা থাকে, এটা হচ্ছে আমার কনফার্ম, মানে আমার লস হয়ে গেছে, ক্রেডিট লস হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ। এখন নতুন হুম করে যদি আরো ক্রেডিট লস হয় সেটা অ্যাডজাস্টমেন্টে থাকে। ওকে। নিউ ব্যাড ডেট আমার হচ্ছে, আরো যদি বলে যদি আরো 200 টাকা হয়েছে, তাহলে এই পুরাতন ব্যাড ডেট আর ব্যাড ডেট অ্যালাউন্সের মধ্যে পার্থক্য আছে। ব্যাড ডেট হচ্ছে যেটা আমার হয়ে গেছে, আর অ্যালাউন্স মানে হচ্ছে এটা আমি ডাউটফুল করে সঞ্চিতি রাখতেছি, ঠিক আছে? আমার এখানে ব্যাড ডেটের সাথে আবার নতুন ব্যাড ডেট অ্যাড হবে, শেষ, ঠিক আছে? আর আমার অ্যালাউন্স যেটা আছে, আমি সহজভাবে বলছি যে এই এই যে এইটাতে আমি নতুন ব্যাড ডেট অ্যালাউন্স রাখলাম, তাই না? নতুন ব্যাড ডেট অ্যালাউন্স রাখলাম। এই নতুন ব্যাড ডেট অ্যালাউন্স আর হচ্ছে পুরাতন ব্যাড ডেট অ্যালাউন্স, এই দুইটা মিলে আমি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিয়ে দিই, ঠিক আছে? এইটা হচ্ছে আমার 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 এই রেওয়া মিলে যেটা থাকবে এটা হচ্ছে আমার কনফার্ম ব্যাড ডেট, যেটা ব্যাড ডেট যেটা থাকে এটা হচ্ছে কনফার্ম ব্যাড ডেট। আর নতুন করে ব্যাড ডেট যেটা ইনক্রিজ করতে হয় এটা হচ্ছে আমার আরেকটা নতুন প্রভিশন রাখতে হয়। তো প্রভিশন রাখতে গেলে আমার এই ব্যাড ডেটের সাথে আবার এটা যোগ দিয়ে টোটাল ব্যাড ডেট বের করতে হবে, ঠিক আছে? আপনি অঙ্ক করেন, অঙ্ক করে নিজেরা বুঝে নিন, ঠিক আছে? কারণ অঙ্ক না করে আপনি যদি কোশ্চেন করতে থাকেন জীবনে বুঝতে পারবেন না, হ্যাঁ? ভাই অঙ্ক কইরা আটকে গেছি দেখে তো কোশ্চেন করতে পারতেছি না, এটা তো এ- কোশ্চেনই করতে পারতাম না। এখন যদি না বোঝেন তাহলে আজীবন আটকাইবে। কারণ এটা এইভাবেই বুঝতে হবে, ঠিক আছে? আমি যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি ওইটা করেন। আপনাকে ডাইনামিক হইতে হবে, হ্যাঁ, একটা নিয়ম ফলো করলে হবে না। মানে একটা জিনিস আহ, শিখলে যে আরেকটা পারবেন না, ওইটা ওইটা এই যেখানে ব্যাড ডেট দেয়া আছে একটা, এর সাথে আমার নতুন ব্যাড ডেট যে অ্যালাউন্স যেটা আছে এটা আমি 8,000 টাকা যোগ দিলাম, ঠিক আছে? নতুন অ্যালাউন্স রাখতেছি আমি। এখন আমার কাজ শেষ। আমি এখন কি করবো, নতুন অ্যালাউন্স যেটা 8,000, আর এখানে পুরাতন আরেকটা অ্যালাউন্স আছে না এখানে, এই যে আরেকটা অ্যালাউন্স, 8 + 13, এই 13,000 পুরোটা আমি বিয়োগ বিয়োগ করে দেবো। আর এই ভিতরের গুলো কখনোই কিন্তু দুইবার যাবে না, একবারই যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এই অঙ্ক শেষ, হ্যাঁ? এই অঙ্ক আপনাদের আমি অ্যাসাইনমেন্ট যেগুলো দেবে ওগুলো করতে হবে, হ্যাঁ? এগুলো আপনি আমাদেরকে করতে এইটার হবে। একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন, হ্যাঁ, ওটা করেন বাসায়। ওইটা করছিলাম ভাই, মিলাতে পারি নাই। ওখানে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং ওই যে সাপ্লাইস, ওইখানে মানে প্যাচ লেগে গেছে একটা। আপনি যেটা করছেন ওটা আপলোড করে দিন, ঠিক আছে? ওই যে আচ্ছা ঠিক। জাহিদ ভাই একটা করছে, আপনার নিজেদের সাথে মিলিয়ে মিলিয়ে করেন, হ্যাঁ? ভাই, ওইটা তো বুঝাই দিতে হইব তো, না মিলাই মিলাই কিভাবে করবো ভাই? জায়গা বুঝতে না বুঝলে কিভাবে কি করবো, মিলাবো? এই করব আগে করেন, এখন তো এটা বোঝানোর সময় না, কারণ কেউ করে নাই। অ্যাসাইনমেন্ট দিছি আজকে, এটা হোক, 2 দিন যাক, মানুষকে সময় দিতে হবে তো, সবাই তো চাকরিজীবী, ঠিক আছে? আমাদের এই যে থিওরি গুলো, হ্যাঁ, থিওরি গুলো আপনার বাসায় কি পড়তেছেন নাকি? হুম। থিওরি গুলো সুমন ভাই একটা সামারি একটু দেখাই দিয়েন, মানে মানে কিসের ওভারঅল আসলে ওই থিওরির বলছিলেন যে অ্যাকাউন্টিং যে থিওরি ম্যাজিক গুলা। নোট দিবেন, তাই বলছিলেন। ম্যাজিক নোট? কিসের ম্যাজিক নোট? সুমন ভাই, হ্যাঁ, হ্যাঁ বলছিলেন একটাই না শীট ভাই। পড়েন, এত নোট মোট করতে চান না, বুঝছেন? একটাই শীট পড়েন। এটার কোনো এ- ম্যাজিক নোট হয় না, হ্যাঁ? এখানে এমনিতে 40 নম্বর আসবে। কারণ আপনি ডিফারেন্ট শীট করতে গেলে আপনি কিন্তু ঝামেলায় পড়ে যান।
ওইগুলা ম্যাজিক নোটের এগুলো আমরা করি বাইরে সেল করার জন্য, বুঝছেন? ওগুলা মনে করেন যে এই মানে কি বলে যে এত ডিটেইলস থাকে না, ঠিক আছে? হ্যাঁ ভাই, শোন ভাই, এখানে যে ইয়ে আছে প্রশ্ন একটু মানে একটু শর্টকাট করা যাবে না ভাই? ভাই 40 নাম্বার থাকবে কোশ্চেনে, আপনি শর্ট করে পড়ে তো কমন পাবেন না। পরে তো আমার ধরেন এখন গালাগালি করবেন আপাতত পরীক্ষা হলে যে কমন পড়ে নেই। দেখি অফিস টফিস করে পরে 40 নাম্বারে 40 পেজ। আবার এখান থেকে যদি ধরেন কেস স্টাডি যদি আলাদা না করে দিয়ে দেয় তখন তো তোমার থিওরিতে কত মার্কস থাকবে? 40। শোন ভাই, অ্যাকাউন্টে কি টার্মিনোলজি গুলো থাকবে শর্ট কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা। আচ্ছা, আমরা এই যে মনে হয় থিওরি, আপনার তো বাসা পড়েন, এই থিওরি পড়লে অঙ্ক যেহেতু করছেন এখন থিওরি পারবেন মনে হয় না, আমার আলাদা করে থিওরি পড়ানোর দরকার আছে, বুঝছেন? আমি হয়তো আপনাদেরকে এই যে এই শর্ট নোট গুলো আমি করাইতে পারি। জি, শর্ট নোট গুলো একটু এক নজরে একটু দেখাই এই দেন। যে এই যে শর্ট নোট যেগুলো আছে, দেন এগুলা হয়তো আমি একটু রিভিউ করতে পারি, ঠিক আছে? জি। বাকি থিওরি গুলো অঙ্ক করছেন আপনারা, অঙ্ক করলে পারবেন না। আপনারা তো ধরেন বাসায় এগুলো ধরেন নাই, বুঝছেন? এই জন্য মনে হচ্ছে পারবেন না, আপনারা ধরেন পড়লে দেখবেন সবই পারবেন, স্যার ঠিক আছে? সুমন স্যার, ইনকাম স্টেটমেন্টটাই মনে হয় একটু একটু কঠিন অন্য হচ্ছে। এটা অন্য সব প্রচুর অঙ্ক করতে হবে। অন্য সবই তো পারতেছি স্যার। হ্যাঁ, আর অঙ্ক নির্দিষ্ট করতে কিছু হবে। অন্যান্য আচ্ছা, সব অঙ্ক তো মোটামুটি পারছি, কিন্তু এইটাই যে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। এটা ভাই এই প্রচুর প্র্যাকটিস করতে হয়, এটা ঝামেলা না, আপনাকে সময় দিতে হবে। এখানে কয়টা ক্যাটাগরি? দুইটা না, একটা সেলস এর অঙ্ক আর একটা হচ্ছে ইয়ে ইকুইটির অঙ্ক, মানে একটা ব্যালেন্স শিট। না, সেলস এর আর একটা হচ্ছে পার্চেস এর, না নাকি কি যেন আপনি বলছিলেন ভাই? অ্যাডজাস্টমেন্ট গুলা ঠিক কেন, আমরা তো ওয়ার্কশিটে তো আমরা ইয়েগুলা করলাম, এই অঙ্ক ওয়ার্কশিটে করলাম না, তো সিমিলার অঙ্ক ওয়ার্কশিটটা তো। ওয়ার্কশিটটা পারি। ওয়ার্কশিট পারলে এই অঙ্ক তো পারার কথা, একই জিনিস তো। না এখানে ওয়ার্কশিটের আর এখানে তো একটু আলাদা হচ্ছে যে এখানে আলাদা যে হলো প্রথমে প্রেজেন্টেশনটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, প্রেজেন্টেশন একই একই মানে জিনিস। আচ্ছা দেখেন, আমি এই যে ইয়েটা এই যে এই শর্ট নোটটা দেখাচ্ছি, হ্যাঁ? ওকে। হিস্টোরিক্যাল কস্ট। হিস্টোরিক্যাল কস্ট কি বলেন? অরিজিনাল পারচেজ প্রাইস যেটা থাকে, অরিজিনাল পারচেজ প্রাইস, রাইট, দিয়ে মানে কেনা হচ্ছে হয়, হ্যাঁ। অ্যাকচুয়ালি যেটা এগুলা দিয়ে কেনা দেখেন, হয়। আমি কিন্তু এগুলা কিন্তু সবই কিন্তু অঙ্ক করার সময় বলছি, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা কিন্তু মানে বাসায় পরে মানে দেখলেই কিন্তু এই যে বিভিন্ন কোশ্চেন আসতো না, হ্যাঁ? আপনাদের পড়তে হবে বাসায়, তো বই টই নিয়ে মানে শীট নিয়ে বসতে হবে, দেখবেন পরীক্ষা সবই কমন আসবে কিন্তু। আর অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনার অ্যাকাউন্টিং এ আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি আপনাদের পড়তে হবে, প্রচুর করতে হবে। হিস্টোরিক্যাল কস্ট হচ্ছে আপনার, আমি যেই মূল্যে প্রথমে পারচেস করেছিলাম পুরো একটা অ্যাসেট, ওইটাকে বলা হয়ে থাকে হিস্টোরিক্যাল কস্ট। এবং বুকস অফ অ্যাকাউন্টে এই হিস্টোরিক্যাল কস্টেই আমাদের প্রত্যেকটা অ্যাসেট শো করতে হবে। বাজারে মূল্য বাড়ুক কমুক, কিন্তু আমি যেই দামে ওই অ্যাসেট অ্যাকুইজিশন করেছিলাম ওই দামে আমাকে হিসাবের খাতায় এগুলো উল্লেখ করতে হবে। বুক ভ্যালু কি বলেন জাহিদ ভাই, বলেন? বুক ভ্যালু হচ্ছে অরিজিনাল কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন, রাইট। বা একুমুলেটেড নেট ভ্যালু অফ অ্যান ডেপ্রিসিয়েশন। অ্যাসেট। বুক ভ্যালু হচ্ছে আমার হচ্ছে অ্যাসেটের যে অরিজিনাল কস্ট থাকে সেখান থেকে আমার কি ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিতে ঠিক হবে। আছে? একিউমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে আমার বুক ভ্যালু। দেখেন অঙ্ক করছেন কিন্তু। সাম অফ দা ইয়ার ডিজিট মেথড মনে আছে কি, ওই যে আমরা যে ইয়ার গুলোকে যে একসাথে যোগ করি, এটা ওয়ান টাইপ অফ ডেপ্রিসিয়েশন মেথড, যেখানে হ্যাঁ আপনার অ্যাসেটের যে লাইফ টাইম থাকে, টোটাল লাইফ টাইমকে আমাদের কি করতে হয়, যোগ দিতে হয়। যোগ দিয়ে তারপরে রিমেইনিং লাইফকে আমাদের ভাগ দিতে হবে সেটা দিয়ে, তারপরে অ্যাসেট কস্ট, এই যে এই জিনিসটাকে ডিসক্রাইব করলে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? অঙ্ক যা করছেন তাই এখানে বলতে হবে। ইম্পর্টেন্স অফ ইনভেন্টরি ফর অ্যাকাউন্টস এন্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে? ইনভেন্টরি আমার অ্যাকাউন্টস মানে হিসাব এবং
অ্যাকাউন্টেন্টস এবং ম্যানেজমেন্টের, অ্যাকাউন্টেন্টস মানে কি? হিসাব রক্ষক এবং ব্যবস্থাপকের জন্য আমার মজুত পণ্য কেন গুরুত্বপূর্ণ? কারণ মজুত পণ্য গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে কোনো যে সেল করবেন বা অর্ডার অর্ডার করবেন, তো আমার যদি অ্যাভেলেবেল পণ্য মজুত না থাকে তাহলে আমি কি করতে পারবো না, যে যথাসময়ে কিন্তু আমি মালটা মানে প্রস্তুত করে ডেলিভারি দিতে পারবো না। ঠিক আছে, কাজেই এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টেন্ট এবং ম্যানেজমেন্ট একটা বড় ভূমিকা আছে, বানায় এখনো লিখে। ম্যাটেরিয়ালিটি ইন অ্যাকাউন্টস, ম্যাটেরিয়ালিটি মানে কি? মানে হচ্ছে বাস্তবতা। ঠিক আছে, তো আমাদের এই যেই সমস্ত লেনদেন গুলো মানে হিসাব রক্ষণের ক্ষেত্রে যে যে আপনার ম্যাটেরিয়ালিটি মানে বাস্তবতা, যেটা যে যে only information significant to influence the decision making of the user should be reported in the financial statement, মানে যেই সমস্ত আমার তথ্যগুলো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেগুলাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা রিপোর্ট করব। যেগুলো ইনসিগনিফিকেন্ট সেগুলো আমাদের এখানে রিপোর্ট করা দরকার। যেমন ধরো আপনি খুচরা নগদান টগদান, ঠিক আছে, খুচরা টুচরা এগুলো, এগুলোর জন্য কিন্তু আপনার পেটি ক্যাশ মেনটেন করলেই হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো যদি আপনি এই অ্যাকাউন্টস এর মধ্যে ঢুকান তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। এই জন্য খুচরা খুচরা আইটেম যেগুলো খুচরা খরচটা, চা বিস্কুট সিঙ্গারা পুরি এগুলোর খরচটা যেগুলো পেটি ক্যাশ মেনটেন করে, পেটি ক্যাশ বলে এটা। মানে ইনসিগনিফিকেন্ট যে অ্যামাউন্ট গুলো, সেইটা আমার করতে হবে কি, যে আমার এগুলো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আনা যাবে না, কেবল সিগনিফিকেন্ট আইটেম গুলো এখানে আনতে হবে। কোয়ালিফাইড ওপিনিয়ন, এটা আমরা অডিট রিপোর্টের ক্ষেত্রে বেশি পাই। এটা কি বলেন তো? কোয়ালিফাইড ওপিনিয়ন, আনকোয়ালিফাইড ওপিনিয়ন, কোয়ালিফাইড ওপিনিয়ন, কি বলতে পারবেন? আমরা কি জানি আনকোয়ালিফাইড ওপিনিয়ন, কোয়ালিফাইড ওপিনিয়ন? আপনারা অডিট স্টেটমেন্ট, অডিট রিপোর্ট দেখছেন, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? এখানে দেখবেন যে অডিটর ওপিনিয়ন দেয়। তো কোয়ালিফাইড ওপিনিয়ন মানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিং এর যে হিসাব নিকাশ চেক করতে গিয়ে অডিটর বিভিন্ন জিনিস ইনকনসিস্টেন্ট পাইছে, মানে অনেক জায়গায় গরমিল পাইছে। তো গরমিল পাইলে সে কি করে, একটা অবজেকশন মূলক একটা ওপিনিয়ন দিয়ে দেয় যে আমরা এগুলো ভেরিফাই করতে পারিনি, এগুলো করতে পারিনি, কোয়ালিফাইড ওপিনিয়ন। আর আনকোয়ালিফাইড অডিট ওপিনিয়ন হচ্ছে যে আপনি ফেয়ার এবং অথেন্টিক ডাটা দিয়ে আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেন তাহলে একটা ফ্রেশ একটা ওপিনিয়ন দেয় যে সব ডাটা কম্পাই করছে। ঠিক আছে, সুতরাং এটা একটা আনকোয়ালিফাইড ওপিনিয়ন, ওপিনিয়ন তারা দিবে। ইনট্যানজিবল অ্যাসেট মানে কি? ইনট্যানজিবল অ্যাসেট অদৃশ্যমান অ্যাসেট যেগুলো চোখে দেখা বা ছোঁয়া গুডউইল, যায় না। যেমন গুডউইল, ট্রেডমার্ক, পেটেন্ট, ঠিক আছে, নন এগুলো হচ্ছে ফিজিক্যাল রিসোর্স। গুডউইল, ট্রেডমার্ক, ওকে। রিজার্ভ এন্ড প্রভিশন, রিজার্ভ এন্ড প্রভিশন এই দুইটার পার্থক্য কি? দোনোটাই কিন্তু অ্যাসেট থেকে নেওয়া হয়, ঠিক আছে। তো রিজার্ভ রাখা হয় কেন? মানে যেমন জেনারেল রিজার্ভ, ভবিষ্যতে, প্রফিট, প্রফিট ফর এ স্পেসিফিক পারসন। মানে ভবিষ্যতে আমার ফাইন্যান্সিয়াল নিড আমি ফুলফিল করার জন্য আমি রিজার্ভ রাখি, তাই না? বুঝতে পারছেন? আর প্রভিশন মানে কি? ব্যাড ডেটের এগেনস্টে, ঠিক আছে, আমরা প্রভিশন রাখি। মানে এটা একটা প্রোঅ্যাক্টিভ মেথড, যে এখানে আমার যদি অ্যাকচুয়াল ব্যাড ডেট হয় তাহলে, হ্যাঁ, মানে ক্রেডিট লস হয়, মানে কাস্টমার যদি খেলাপি হয় তাহলে তার এগেনস্টে যেই প্রিকশন মূলক একটা ফান্ড করা হয়, এটাকে বলা হয় তাকে কি, প্রভিশন। ওকে, প্রভিশনটা কি অ্যাসেট না লায়াবিলিটি? প্রভিশনটা আসলে এটা ধরেন আপনার ইসের পাশে যায়, এটা ইকুইটির পাশে যায়। ঠিক আছে, যেমন আপনার ইকুইটির পাশে যায়, এটা হচ্ছে আবার টিয়ার টু ক্যাপিটালে যায়, টিয়ার টু, টায়ার টু। টায়ার টু ক্যাপিটালে যায়। এটা আপনার মানে একটা ওনারস ইকুইটি হিসেবেই থাকে এটা। ঠিক আছে, লাইবিলিটির পাশেই যায়।
প্রভিশন ফর ডাউটফুল ডেট, এই একই কথা। এই যে ডাউটফুল ডেটের এগেইনস্টে যে প্রভিশন রাখা। অফ ব্যালেন্স শিট আইটেম কি? যে সমস্ত আইটেম গুলো ব্যালেন্স শিট থেকে বের করে, ঠিক আছে, ব্যালেন্স শিটে রিপোর্ট করা হয় না, তাদেরকে বলা অফ ব্যালেন্স শিট আইটেম। কিছু উদাহরণ দিতে পারবেন? ব্যাংক গ্যারান্টি, লেটার অফ ক্রেডিট। ব্যাংক ব্যাংক গ্যারান্টি, গ্যারান্টি, লেটার লেটার অফ অফ ক্রেডিট, ক্রেডিট। হ্যাঁ, লেটার অফ ক্রেডিট। তারপরে একটা মামলা চলতেছে কোনো একটা জিনিস নিয়ে, ঠিক আছে, হুম তারপর হচ্ছে আপনার ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, তাই না? হুম তারপরে ব্যাংক আছে এন্ডোর্সমেন্ট, দিকে। অ্যাকসেপ্টেন্স, এন্ডোর্সমেন্ট, তাই না? এগুলো। রিভার্সিং এন্ট্রি, রিভার্সিং এন্ট্রি হচ্ছে ওই যে আমরা ইয়ে করলাম না, যে ওই যে এক্সপায়ার করছে, ধরেন ওই যে আমরা রিভার্স এন্ট্রি দেই, ধরেন আমরা স্যালারি প্রদান করছি, ওই যে আমরা এই যে সাপ্লাইস, সাপ্লাইস আছে কত, ধরেন এই 1,000 টাকা। এখন সাপ্লাই যদি এক্সপায়ার করে বা সাপ্লাই ইউজ হয়, তখন আমরা রিভার্স এন্ট্রি দিই, তাই না? সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। তো ওই যে আমরা যেই বকেয়া অগ্রিম গুলোকে যে রিভার্স মানে ইয়ে করি, হিসাবায়ন করি, ঠিক আছে, তো এটাকে বলা হয় রিভার্স এন্ট্রি। রিলেভেন্ট রেঞ্জ ইন কস্ট বিহেভিয়ার, এটা বানায় লিখতে হবে, পরে রিলেভেন্ট একটু রেঞ্জ। বলবেন, বুঝি না, আবার একটু বলবেন। কোনটা? হ্যাঁ, সাপ্লাই নিয়ে যেটা বললেন, যে সাপ্লাইতে ধরেন 1,000 টাকা ছিল, তার সাপ্লাই সাপ্লাই এন্ট্রি যেটা ছিল আর কি, ধরেন এক সাপ্লাই, হাজার টাকা সাপ্লাই ছিল, ধরেন এক ইউজ হাজার টাকা হয়েছে 700 টাকা, ইউজ হয়েছে, মনে করেন 300 500 টাকা। টাকা, ধরেন 500 টাকা ইউজ হ্যাঁ, হয়েছে সাপোজ। তাহলে আমরা কি করি ঠিক আছে। তখন? সাপ্লাই এক্সপেন্স ডেবিট, যেটা আমার ইউজ হয়েছে, সাপ্লাই এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাইস হিসাব সাপ্লাই ক্রেডিট। ক্রেডিট 500 টাকা। এই যে একটা রিভার্স হয়ে গেল, তাই না? মানে সাপ্লাইসটা 500 টাকাতে রিভার্স হয়ে গেল, ঠিক আছে। ওই জায়গায় বলা রিভার্স এন্ট্রি, মানে বুঝতে পেরেছি। অ্যাডজাস্টমেন্ট করার থ্যাংক জন্য ইউ। যখন আমরা কোনো একটা রিভার্স জার্নাল এন্ট্রি দিয়ে ওইটাকে বাড়াই কমাই, ওকে, অ্যাডজাস্টিং করি আর কি। 11 রেঞ্জ ইন কস্ট বিহেভিয়ার, মানে মানে এটা হচ্ছে কি, যে আপনার কস্ট সবসময় কি হবে, আপনার একরকম থাকবে না, ঠিক আছে। মানে খরচ কিন্তু এক এক সময় কিন্তু এক এক রকম হবে, ওকে। যেমন ধর আপনার ওই যে আমি বললাম যে ব্যাড ডেট, হ্যাঁ, ব্যাড ডেট, ব্যাড ডেট আমার রাখছি 500 টাকা। এখন বলতেছে নতুন করে, মানে গত বছর ধরেন 500 টাকা রাখা হয়েছিল, এখন নতুন করে বললো যে হ্যাঁ, একটা প্রভিশন আছে এখানে, প্রভিশন গত একটা আছে ব্যাড ডেট 500 টাকা, মানে কনফার্ম খরচ হয়েছে এটা। আর প্রভিশন ধরেন আছে 800 টাকা, তার মানে গত বছর প্রভিশন রাখছে 800 টাকা, আর এই বছরে বলছে যে প্রভিশন এই বছরে 1,000 টাকা রাখতে। তাহলে এই যে দেখেন, এই যে কস্ট বিহেভিয়ার, মানে কস্ট সবসময় কি হয়, যে একরকম থাকে না, ঠিক আছে। তো এগুলো অ্যাজাম্পশন করে আমাদেরকে কি করতে হবে, যে একটু কম বেশি রাখতে হবে বেসড অন সিচুয়েশন এন্ড বাজেট অ্যানালাইসিস, হ্যাঁ, এগুলো করতে। এটাকে বলে রিলেভেন্ট রেঞ্জ ইন কস্ট বিহেভিয়ার। এরর অফ প্রিন্সিপালস, ঠিক আছে। যখন আমরা অ্যাকাউন্টিং করার সময় এই যে ভুল ভ্রান্তি হয় আমাদের, অ্যাকাউন্টিং প্রিন্সিপালে ভুল ভ্রান্তি হয়, যেমন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী ধরেন আপনার মেশিন পারচেস কে বলছে এটা একটা অ্যাসেট, কিন্তু আপনি কি করলেন, মেশিন পারচেস কে দিয়ে দিলেন এক্সপেন্সে। তো এখানে কি অ্যাকাউন্টিং প্রিন্সিপালের এরর হয়েছে, এটাকে বলে এরর ইন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। কস্ট, কস্ট আমরা জানি যে কস্ট হচ্ছে কি, যে প্রোডাকশন করতে গেলে যে ব্যয়টা হয়, এটা হচ্ছে কস্ট। কর্পোরেট ব্যাংক অ্যাকাউন্ট, কোম্পানি যখন নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলে তখন তাকে বলে কর্পোরেট ব্যাংক অ্যাকাউন্ট। অফশোর ব্যাংকিং, যখন দেশের মধ্যে কোনো ব্যাংক প্রতিষ্ঠিত হয় যেটা কি বিদেশি কারেন্সিতে, ফরেন কারেন্সিতে আপনার লেনদেন হবে, লোকাল কারেন্সিতে হবে না, তখন সেটা হচ্ছে কি অফশোর ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং, আমরা তো জানি অনলাইন ব্যাংকিং মানে 24 ঘন্টা ব্যাংকিং, 7 দিন 24 ঘন্টা ব্যাংকিং। আইদার এটা হতে পারে আপনার মোবাইল ব্যাংকিং, হতে পারে আপনার ইন্টারনেট ব্যাংকিং, হতে পারে। আইসিএবি, আইসিএমএবি দুইটাই প্রতিষ্ঠান। এখানে আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করে, আর আইসিএমএবি থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্স করে সবাই।
ফ্রেট চার্জ ইন অ্যাকাউন্টিং, ফ্রেট চার্জ ওই যে পণ্য পরিবহন ব্যয়, ঠিক আছে। একটা আছে ফ্রেট ইন, ফ্রেট আউট। ফ্রেট ইন হলে এটা হচ্ছে আমার পারচেজের সাথে রিলেটেড, আর ফ্রেট আউট হলে এটা আমার সেলস এর সাথে রিলেটেড। উইন্ডো ড্রেসিং মানে কি, এটা তো আমরা সবাই মোটামুটি জানি। কি উইন্ডো ড্রেসিং মানে কি বলেন তো, শ্যামলী আপা বলেন তো। উইন্ডো ড্রেসিং নাম শুনছেন? হ্যাঁ, কৃত্রিম ভাবে না, আমি প্রফিট একজনকে বাড়ানো। বলছি, অ্যাকাউন্টিং এ ম্যানিপুলেশন করা, ঠিক আছে। মানে ম্যানিপুলেশন করা। ম্যানিপুলেশন করা খারাপ পজিশনটাকে ভালো দেখানোর জন্য ধরেন একটু কারসাজি করাকে বলা হয় উইন্ডো ড্রেসিং। কৃত্রিম ধরেন ভাবে প্রফিট বাড়ানো প্রফিট বা বাড়ানো, অ্যাডভান্স বাড়ানো, ডিপোজিট বাড়ানো। ধরেন আপনি মিসলিডিং ইনফরমেশন দিয়ে, আনঅথেন্টিক ইনফরমেশন দিয়ে, ঠিক আছে। সারেন্ডার ভ্যালু অফ পলিসি, এটা কিসের সাথে জড়িত? ইন্স্যুরেন্স পলিসির সাথে, তাই না? 10 বছরের জন্য ইন্স্যুরেন্স করলাম আমরা, সেটা আমরা কি করলাম যে আর্লি সেটেল করে দিচ্ছি, মানে আর্লি রিটায়ার করে দিচ্ছি, তো সারেন্ডার ভ্যালু কম আসে, তাই না? চেক নিটিং এন্ড লেপিং, বলেন এটা কি? চেক নিটিং, নিটিং মানে কি? চেকের মধ্যে আপনি কি করা, একটু ঘষা মাজা করা, ঠিক আছে। চেক কিটিং, কিটিং চেকের মধ্যে ঘষা মাজা করা, ম্যানিপুলেশন করা। আর ল্যাপস মানে কি? ল্যাপস মানে দেরি করা, ট্রানজাকশন এন্ট্রি দিতে দেরি করা, ঠিক আছে। দুইটাই চুরি, মানে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মানে চুরি, ফান্ড অ্যাপ্রোপ্রিয়েশন করার জন্য আপনার চেকে ঘষা মাজা করা, চেকে ক্যাশ ফ্লো চেঞ্জ করা, এটাকে বলা হয় চেক কিটিং। আর ল্যাপিং মানে হচ্ছে দেরিতে এন্ট্রি দেওয়া। আপনি যেটা পাইছেন, চেক পাইছেন যেটা, সেটা আপনি অ্যাকাউন্টিং এ দিচ্ছেন দেরিতে এন্ট্রি, জানুয়ারিটা ফেব্রুয়ারিতে এন্ট্রি দিচ্ছেন, ঠিক আছে। এর ফলে কি টাকা মারার একটা বুদ্ধি, পাইছেন জানুয়ারিতে কিন্তু সেটা লিখতেছেন ফেব্রুয়ারিতে, ঠিক আছে। সো আমরা এই পর্যন্ত আজকে রাখি, নেক্সট ডেতে আমরা পুরোটা শেষ করে দেবো না, হ্যাঁ। আমাদের কি ম্যাথ শেষ হয়ে গেছে না আরো কোনো চ্যাপ্টার বাকি আছে? ম্যাথ আর একটা আমার করানোর কথা, সেটা হচ্ছে আপনার এই যে ক্যাশ বুক, বলো। বুঝছেন। তবে ভাইয়া যা ক্যাশ ক্যাশ বুক। করাইছি, বুকে মার্ক কত থাকবে? কিসে ক্যাশ বুকে মার্ক কত থাকবে? কত 12 থাকবে, 12 থেকে 15। ও তাহলে তো ছোট এটা অঙ্ক কি না? সহজ না কঠিন? তবে তো অনেক সহজ। না, তাহলে ওরা ক্যাশ প্রথম, বুকটা করায় আনবে না, কারণ পুরোটাই হ্যাঁ মানে ছাড়া যাবে না। হ্যাঁ, ক্যাশ বুকটা করা যাবে, ছোট অঙ্ক, কারণ দেখা নগদান গেছে হিসাব যে আর কি। ফিনান্সিয়াল যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট অথবা ওয়ার্কশিট, এগুলো একটা অঙ্ক করতে গেলে প্রায় 1 ঘন্টার উপরে টাইম লেগে যায়। হ্যাঁ, একটা ওইটা অঙ্ক এক করাবো, ঘন্টার ওইটা উপরে টাইম করাবো, ওইটা আসবে গিয়ে পরীক্ষায়, যদি আসবে এটা। শুরু হয়ে গেছে তাহলে একদম সব শেষ। গতবার আসে না, এবার আসবে। শোনেন, আমরা তাহলে এতক্ষণ করছি, ফাইনাল আমরা করছি হলো এক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং, তাই না? আর ক্যাশ বুক হচ্ছে আপনার ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং থাকে, তাহলে তো ঠিক সেটা তো আছে। যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটা করছিলাম, ওইটা কি ছিল তাহলে? ওখানেও তো ক্যাশ বেসিসে সব ছিল। হ্যাঁ, ওইটাও ক্যাশ বেসিস ছিল, ওইটা আমরা 3টা ভাগে ভাগ করছি, ফ্লোটা দেখায় আর কি। আর এখানে কি মানে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে না, তারা হচ্ছে নগদের কোনো হিসাব নিকাশ করে না, তারা বাকি, সরি, মানে বাকিদের কোনো হিসাব নিকাশ করে না, তারা নগদ হিসাব নিকাশ করে। তো ওদের হিসাবটা আমরা করবো, বুঝছেন। আমরা তো যে ক্যাশ বুক করছি, যেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছি, মানে ওই এক্রুয়াল বেসিসটাকে ক্যাশ বেসিসে রূপান্তর করছি। আর এখন যেটা করবো আমরা, ওই যে ক্যাশ বুক, ওইটা হচ্ছে মানে আপনার যারা নগদে মানে মানে ক্যাশ বুক যারা করে, মানে ক্যাশে লেনদেন করে, হিসাবায়ন করে, তারা কিভাবে হিসাব নিকাশ করে সেটা, নগদ মানে নগদ টাকার ট্রানজাকশন, নগদ আর ব্যাংক। স্যার আপনারা অ্যাসাইনমেন্টটা করেন, ঠিক আছে, যেটা অ্যাসাইনমেন্ট দিছি। এই যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন, মানে আর ওই যে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটের যে অ্যাসাইনমেন্টটা দিছিলেন, এই অ্যাসাইনমেন্টের ওই সলিউশনটা একটু দিয়ে দিয়েন। আরে ভাই, কারণ আগে আমাদের আপনারা করেন, আগে সলিউশন দিয়ে দিলে আমার অ্যাসাইনমেন্ট আমি দিয়ে লাভ হলো কালকে কি? আমি কালকে দিয়ে দিব না, আপলোড করে দিব না, কারণ এরপরে তো আর আমরা ক্লাস পাচ্ছি না, আর পরীক্ষারও তো কে খুব কে একটা বলছে বেশি আপনার দিন ক্লাস পর পাচ্ছেন নেই। না? কে বলছে আপনার ক্লাস পাচ্ছেন না? এই ক্লাস তো এই মাসে মাস্ট তো হবে। হয়তো হ্যাঁ, এই মাসে এই ক্লাস মাসে হবে, মনে আরো হয় বেশি হবে একটা ক্লাস ক্লাস, আরো বেশি ক্লাস হবে এই মাসে।
ওই বন্ধ তো এটা রুটিনের বন্ধ, এক্সট্রা ক্লাস হবে না। এই যে এই অঙ্ক তো দুনিয়ার সহজ অঙ্ক যেটা দিছি আমি। কি সমস্যা এখানে বলেন তো? কোনটা, ফিনান্সিয়াল রেশিও হ্যাঁ নাকি ওই যে না না, লায়াবিলিটি এই যে ট্রায়াল এই যে ব্যালেন্সের কথা বলতেছে। এই যে ইয়েটা ট্রায়াল ব্যালেন্সের থেকে এই যে আমরা যে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট এগুলো করবো, যেটা অ্যাসাইনমেন্ট দিছি, এটা তো দুনিয়ার ওইটাতেই সহজ অঙ্ক। আটকাইছি, সহজ এই অঙ্ক যে ওখানে একটু আটকায় আটকাইছি। এই যে ওই সেলস যে কস্ট রিটার্ন অফ অ্যালাউন্স, এই যেগুলো কস্ট সব অফ গুডস পারচেস। আটকাইছি। কোথায় যেমন ভাই আটকাইছেন আপনি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে এটা কি হবে যে জার্নালটা? এই যে এটা এটা নাকি এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি? এ তো সমাপনী জি মজুত। জি। হ্যাঁ। হ্যাঁ, এখানে এটার কি হবে? কি বলেন, অঙ্ক মনোযোগ দেন নাই মনে হয় এতদিন, তাই না? মনোযোগ দিব না কেন, মনোযোগ তো মনে দিছি। মনে হয় না, না মনে হয় না। এটা তো হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, ঠিক আছে। হুম। এর সাথে যোগ হবে কি পারচেস, পারচেস হ্যাঁ। সাথে রিটার্ন বাদ যাবে, ডিসকাউন্ট বাদ যাবে, হুম। ঠিক আছে। গেল। বাদ যাওয়ার পরে এই ফ্রেট ইন যোগ হবে, ঠিক আছে। হুম। ফ্রেট ইন যোগ হবে, তারপরে এন্ডিং ইনভেন্টরি বাদ দিলে তো আমার কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে যায়। তো কস্ট অফ গুডস সূত্র কি? বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেস প্লাস ফ্রেট ইন, পারচের সাথে অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে, রিটার্ন ডিসকাউন্ট বাদ দিতে হবে, তারপরে এন্ডিং ইনভেন্টরি বাদ দিতে হয়, তারপরে বেরোয় কস্ট অফ গুডস সোল্ড। এটা তো দুনিয়া আর সহজ। একদম লাস্টে যেটা ছিল ওই যে সেলস অফ টাকা 500 ওয়াজ অমিটেড, এটা কি হলো? সেলস হচ্ছে আমার এটা বাদ গেছে, ঠিক আছে। তাহলে এটা যদি বাদ যায় তাহলে এটা জানার কি হবে? তাহলে সেলস ডেবিট, সরি সেলস তো ক্রেডিট, এটা আপনার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, এটা কি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবলে রিসিভেবল চলে যাবে? ডেবিট। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ঠিক আছে। বোঝা গেছে? আমি বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। এন্ডিং জি জি। সাপ্লাইস ইনভেন্টরি আছে এত টাকা, তার মানে সাপ্লাই কত দেয়া আছে এখানে ভিতরে? সাপ্লাই দেওয়া আছে 1991 টাকা। তাহলে হুম। বছর শেষে সাপ্লাই রয়ে গেছে 200 টাকা, তাহলে খরচ হচ্ছে কত? খরচ হচ্ছে কত তাহলে? 1991 থেকে যে 1691। হ্যাঁ, তাহলে আমার এখানে আছে কত? এন্ডিং সাপ্লাই হচ্ছে এত টাকা, ঠিক আছে। তাহলে আমার সাপ্লাই এক্সপেন্স কত? এখান থেকে আমার 300 টাকা বাদ দেন, তাহলে এটা হচ্ছে সাপ্লাই এক্সপেন্স। হুম। ওকে। হ্যাঁ। আর আমার ব্যালেন্স শিটে গিয়ে সাপ্লাই লিখে এই 300 টাকা বাদ এই এই ওই যে যেটুকু আমি ইনকাম স্টেটমেন্টে লিখছি, ওইটা আবার আমি কি করব, ব্যালেন্স শিটে আবার সাপ্লাই থেকে বাদ দিব। কত বাদ দিব বলেন? সাপ্লাই জার্নালটা কি হবে? সাপ্লাই 1700। এক্সপেন্স, সাপ্লাই সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই সাপ্লাই এক্সপেন্স হিসাব ডেবিট আর সাপ্লাই ক্রেডিট। ক্রেডিট। তাহলে আমার 1991-তে 300 বাদ দেন, তাহলে কত থাকে? 1700 না 1600? 1691, তাই না? হ্যাঁ। 1691 টাকা খরচ হয়েছে আমার। তাহলে খরচ একবার যাবে, আর অ্যাসেটের পাশে এটা থেকে বাদ যাবে 1691। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স 200 টাকা। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স হচ্ছে কত? 200 টাকা। তাহলে এর ইন্স্যুরেন্স দেওয়া আছে দেখেন কোথায়, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে কত? 1600। 1600। তারপর তার মানে এখানে 1400 বলছে ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে গেছে। আনএক্সপায়ার্ড আছে 200, তার মানে 1400 1400 টাকা এক্সপায়ার্ড হয়েছে, এক্সপায়ার্ড হয়ে গেছে। তাহলে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স এক্সপেন্স হিসাবে গেছে, ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স প্রিপেড ক্রেডিট। ইন্স্যুরেন্স ক্রেডিট, ঠিক আছে। সুন্দর। ডেপ্রিসিয়েশন কস্ট এত টাকা বের করে দিছে। এক্রুড সেলস, এক্রুড স্যালারি, পেয়েবেল, এগুলো তো সব পানির মতো সহজ। হ্যাঁ, এবার তো পারবেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমি কালকের এই মধ্যে আপলোড করে ড্রয়িং দেবো করে যাবে, দেখি। ড্রয়িং করে যাবে, ক্যাপিটাল থেকে ড্রয়িং বাদ যাবে, ঠিক আছে। ভাই হ্যাঁ, একটা ড্রয়িং প্রশ্ন ক্যাপিটাল থেকে ছিল। যাবে। ড্রয়িং ক্যাপিটাল থেকে বাদ যাবে। ভাই একটা প্রশ্ন ছিল। বলেন না ভাইজান। বলছি যে ধরেন আমি এই ম্যাথ গুলো করতে গিয়ে দেখি যে বেশ সময় লেগে যাচ্ছে, আসলেই তো একদম অনেক দিন পরে হ্যাঁ, এসে সময় 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 তো অবশ্যই যাবে, কারণ এ বড় অঙ্ক লাগতেছে। তো। এখন আমি ধরেন অ্যাসেট লিখতে গিয়ে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট এগুলো না লিখে যদি করে দেই তাহলে কি অনেক মার্কস কাটা যাবে? না লিখে না দেই। না,
না না, 2 নাম্বার কাটা যেতে পারে, কিন্তু হ্যাঁ ওইটা যদি আপনার ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট বলে, তাহলে 2 নাম্বার কাটা যাবে। আর যদি কিছু না বলে এক নাম্বারও কাটা যাবে না। এখানে কিন্তু বলে নাই ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট। ক্লাসিফাইড মানে আপনাকে ওই যে ক্লাসিফাই করে দিতে হবে, আমি ধারণা পেয়েছি। ঠিক আছে? আর এই যে শর্ট নোট পড়াইলেন, এখান থেকে 10 মার্কস আসবে, 10 না 20 নাম্বার। 20 নাম্বার আসবে এখানেই। ভাই ওইখানে তো শর্ট নোট গুলো দেওয়া আছে, কিন্তু ব্রড কোশ্চেন ওইখান থেকেও শর্ট নোট আসতে পারে, আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন? ওইখান লাগবে তো থেকে আসতে আমাদের পারে। 45 না আবার? হ্যাঁ 45 পাওয়া ইজি, আপনি 2টা কোশ্চেন ঠিক মতো করতে পারলে থিওরি তাহলে ইজিলি পাস আসবে। এখন বলেন এই অঙ্কটা কোনো প্রবলেম আছে কারো কোনো জায়গায়? না, কালকে করলে বোঝা যাবে যে আসলে প্রবলেম কোন জায়গায়। ঠিক আছে। তাহলে ও এই ভালো মতো করেন বাসায়, ঠিক আছে? মোটামুটি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আপনারা এই যে গ্রুপেই আপনারা মানে কোশ্চেন করে দিন, আপনাদের মধ্যে অনেকে অ্যান্সার করে দিবে, ঠিক আছে? ওকে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।